সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশেষে আজ কিন্তু দুয়ারে ত্রাণ প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্ম কিন্তু অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এই ফর্মের মাধ্যমে কিন্তু আপনার দুয়ারে ত্রাণ যে প্রকল্প অর্থাৎ ইয়াস ঘূর্ণিঝড়ে আপনার বাড়ি বা আপনার জমি বা আপনার মাছের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণের আবেদন কিন্তু এই ফর্মের মাধ্যমে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ একদম সহজ সরল পদ্ধতিতে যাতে আপনাদের কোনো রকম প্রবলেম না হয় সেভাবে কিন্তু ফর্ম ফিল আপ করে দেখাবো। স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট দিতে হবে, মাছ চাষিরা কোথায় ফর্ম ফিল আপ করবেন, তাঁতিরা কোথায় ফর্ম ফিল আপ করবেন, জেলেরা কোথায় ফর্ম ফিল আপ করবেন, তার টোটাল ডিটেলস কিন্তু আমি একদম সহজ সরল পদ্ধতিতে আপনাদের বোঝাবো। তো প্রথমে দেখুন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের থেকে কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর এখানে প্রথমে দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর দুয়ারে ত্রাণ, অর্থাৎ ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম। তো প্রথমে এখানে দেখতে পারবেন ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু আপনাদের দেওয়ার দরকার নেই, কারণ এটা অফিসিয়ালি ইউজ হবে। আপনার জানেন না যে ইউনিক রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্মের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনারা জানেন না কত হবে, সেক্ষেত্রে কিন্তু এই প্রথমে যে অপশনটা ইউনিক রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আপনারা দেবেন না, ঠিক আছে। না দেওয়ার পরে এখানে দ্বিতীয় যে নাম্বারটা আছে, এখানে আছে প্রথমে দেখুন বেসিক ইনফরমেশন, অর্থাৎ আপনাদের নিজস্ব পরিচয়পত্র এখানে দিতে হবে। তো প্রথম অপশন কি আছে, নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যার নামে আপনি আবেদন করবেন তার নাম কিন্তু ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের এখানে পুরোটাই লিখবেন। তো ধরুন যদি আপনার নাম হয় অনন্ত দাস, সেক্ষেত্রে অনন্ত দাস লিখে এখানে লিখে দেবেন সবগুলো বড় অক্ষরে বড় হাতের। তারপর দ্বিতীয় নম্বরে কি আছে, জেন্ডার অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে আবেদন করছে সে ছেলে না মেয়ে, অর্থাৎ পুরুষ না মহিলা। যদি পুরুষ হন তাহলে যে প্রথম যে এম অফ এটা আছে মেল, তো মেলের এই যে এই ফাঁকা জায়গাটায় টিক করবেন। যদি ফিমেল অর্থাৎ মহিলা হন সেক্ষেত্রে ফিমেলের জায়গায় টিক করবেন। যদি আদার্স হন সেক্ষেত্রে এই আদার্সের লাস্টে একদম একটা ফাঁকা জায়গা আছে সেখানে টিক করবেন। তো জেন্ডার অফ অ্যাপ্লিকেন্টে মেল ফিমেল অথবা আদার্সে টিক করবেন। টিক করার পর 3 নম্বরে কি আছে, নেম অফ কো অ্যাপ্লিকেন্ট ফর দ্য ফ্যামিলি, অর্থাৎ যদি আপনার ফ্যামিলিতে আরও কারোর ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু জয়েন্টভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে তার নামটি কিন্তু এখানে লিখে দিতে পারবেন, ঠিক আছে। নেম অফ কো অ্যাপ্লিকেন্ট ফ্রম দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনি আবেদন, ধরুন আপনি বাবা, সেক্ষেত্রে আপনি আবেদন করছেন, আপনার ছেলেরও একটা ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার নামও এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে 4 নম্বরে কি আছে, রিলেশন অফ কো অ্যাপ্লিকেন্ট উইথ দ্য অ্যাপ্লিকেন্ট, তো যার নামে অ্যাপ্লিকেশন করছেন বা যে কো অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার ছেলে, তার সাথে আপনার সম্পর্কটা কী আছে সেই সম্পর্কটা লিখে দেবেন। এখানে চাইল্ড হতে পারে বা ওয়াইফ হতে পারে, যেরকম আপনারা যার নামে আবেদন করবেন সেই সম্পর্কে আপনার কী হয় সেটা কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 5 নম্বরে কি আছে, কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো এখানে কিন্তু আপনাদের যে ফোন নাম্বারটি বর্তমান খোলা আছে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর অল্টারনেট মোবাইল নাম্বার, যদি কোনো এক্সট্রা ফোন নাম্বার বা আলাদা কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ফোন নাম্বারটাও এখানে বসিয়ে দিতে হবে। তো তারপরে 7 নম্বরে কী আছে, ক্যাটাগরি কী আছে, অর্থাৎ আপনার কাস্ট কী আছে, এসসি এসটি না জেনারেল। তো যদি এসসি হন সেক্ষেত্রে এসসির এই জায়গায় টিক করবেন, যদি এসটি হন সেক্ষেত্রে এসটির এই জায়গায় টিক করবেন, যদি জেনারেল অর্থাৎ সাধারণ কাস্টের হন সেক্ষেত্রে জেনারেলে এখানে টিক করবেন। টিক করার পর ফুল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ব্লক, ইউএলবি, জিপি, ওয়ার্ড অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ভিলেজ প্লাস পোস্ট অফিসের টোটাল ঠিকানা দিতে হবে। তো প্রথমে আপনারা দিলেন এখানে ভিলেজ লিখলেন, ভিলেজের নামটা লিখলেন অর্থাৎ গ্রামের নামটি লিখলেন, লেখার পর পোস্ট অফিস লিখলেন, পোস্ট লিখে এখানে আপনার পোস্ট অফিসের যে অ্যাড্রেসটা সেই পোস্ট অফিসের অ্যাড্রেসটা দিলেন। দেওয়ার পর এখানে টোটাল যে অ্যাড্রেসটা জিপি অর্থাৎ পঞ্চায়েতের অ্যাড্রেস, সেখানে পঞ্চায়েত লিখে এখানে পঞ্চায়েতের যে অ্যাড্রেসটা আছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন আধার নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, তো যে অ্যাপ্লিকেশন করছে তার আধার নাম্বার কিন্তু এখানে বসাবেন আধার কার্ড থাকলে। তারপর যদি খাদ্যসাথী নাম্বার থাকে অর্থাৎ রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু ওই যে খাদ্যসাথী নাম্বার ফর ফ্যামিলি, তো এখানে কিন্তু খাদ্যসাথীর যে নাম্বারটা সেটা কিন্তু অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর কৃষক বন্ধু নাম্বার, যদি আপনি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার কৃষক বন্ধু অ্যাপ্লিকেশনে আপনার নাম থাকে, রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কৃষক বন্ধুর যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু এখানে বসাবেন। বসানোর পর ফিশারম্যান কার্ড, অর্থাৎ যদি আপনি মৎস্য শিল্পী হয়ে থাকেন বা মৎস্যজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনাদের মৎস্য চাষী কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। লেখার পর আর্টিজান কার্ড নাম্বার, হস্তশিল্প কার্ড, যদি আপনারা তাঁতি হন বা কোনো কুটির শিল্পর সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্টিজান কার্ড থাকবে, সেই আর্টিজান কার্ড যে নাম্বারটা আর্টিজান কার্ডের যে নাম্বারটা সেই কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাবেন আপনারা।
বসানোর পর নারেগা জব কার্ড অর্থাৎ 100 দিনের কাজ 9 নম্বরে আছে। দেখুন নারেগা জব কার্ড 100 দিনের কাজের কার্ড নাম্বার, অর্থাৎ নারেগা জব কার্ডের যে কার্ড নাম্বারটা, সেই কার্ড নাম্বারটা কিন্তু আপনাকে এখানে পুরোপুরি নাম্বারটা যেটা আছে কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। তো বসানোর পর আমরা নিচের দিকে আসবো। তো প্রথমে এখানে আছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো প্রথমে দেখুন ব্যাংক নেম, অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম প্রথমে দিতে হবে আপনাকে। তো ধরুন স্টেট ব্যাংক, সেক্ষেত্রে স্টেট ব্যাংক লিখে দেবেন। অ্যাক্সিস ব্যাংক হলে অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক হলে বন্ধন ব্যাংক, ইউকো ব্যাংক হলে ইউকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্রাঞ্চ নেম, অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম কি, অর্থাৎ আপনার এলাকায় যে ব্যাংক আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম কি, সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, লেখার পর ব্যাংকের যে আইএফএস কোড নাম্বার, সেই কোড নাম্বারটা কিন্তু আপনাকে লিখতে হবে। তো আইএফএস কোড নাম্বার কিন্তু আপনারা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন, বা আপনারা চাইলে আপনাদের চেক বুক যেটা আছে সেই চেক বুকে কিন্তু পেয়ে যাবেন। তো তারপরে 4 নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে, যে অ্যাপ্লিকেশন করছে তার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। যদি আপনি কো অ্যাপ্লিকেন্ট দেন, সেক্ষেত্রে কো অ্যাপ্লিকেন্টের ডিটেলসও কিন্তু এই মধ্যে আপনি দিতে পারেন। ঠিক আছে, তো দেওয়ার পর ডিটেলস অফ রিলিফ অ্যাসিস্ট্যান্ট বিং টু অ্যাপ্লিকেন্ট ফর, এখানে কিন্তু যাবতীয় আপনার ডিটেলস, যে ক্ষয়ক্ষতি হয়েছে, ড্যামেজ, যে ইয়াস ঝড়ে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে তার ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। এই যে ডান পাশের যে অপশনটা টু বি ভেরিফাইড দ্য ইন্সপেকশন, এখানে কিন্তু সম্পূর্ণ যেখানে আপনি জমা দেবেন, অফিসিয়ালি কাজ করবে, এই জায়গায় আপনি হাত দেবেন না, শুধুমাত্র বা সাইডের যে অপশনটা সেখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো বা পাশের কী কী আছে, এখানে টোটাল ক্ষয়ক্ষতি কী হয়েছে তার কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে। এই জায়গাটা একটু ভালোভাবে দেখবেন। ঠিক আছে, তো প্রথমেই দেখুন আছে এসএল নাম্বার, রিলিফ অ্যাপ্লিকেন্ট ফর ডিটেলস, টিক অ্যাজ অ্যাপ্লিকেন্ট ফর মেনশন নাম্বার। ঠিক আছে, তো প্রথম অপশন যেটা আছে সেটা হলো ক্রপ ড্যামেজ মেনশন এরিয়া অফ ফার্ম লস অফ দ্য ক্রপ। ঠিক আছে, এটা কিন্তু আপনার জমির এরিয়া মেনশন করতে হবে। ঠিক আছে, তো আপনার জমি কতখানি আছে, এখানে দেখুন লেস দ্যান 1 একর, অর্থাৎ 1 একরের নিচে থাকলে এখানে আপনি টিক করবেন। যদি 1 একরের ওপরে আপনার জমি থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে মোর দ্যান 1 একর এরিয়া এখানে টিক করবেন। তো প্রথমটা হলো 1 একরের জমি যাদের নিচে আছে, 1 একরের নিচে যাদের জমি আছে, অর্থাৎ সেটা পানের বরজ হতে পারে, ধানের জমি হতে পারে, মাছের পুকুর হতে পারে। সেক্ষেত্রে যদি আপনার 1 একরের নিচে জমি থাকে তাহলে কিন্তু প্রথম যে অপশনটা সেই অপশনে আপনাকে টিক করতে হবে। যদি 1 একরের ওপর জমি থাকে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অপশনে আপনাকে টিক করতে হবে। তো দ্বিতীয় নম্বরে কী আছে, ড্যামেজ টু ড্রয়িং ইউনিট। তো এখানে আপনাদের কোন প্রকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের সাময়িক ক্ষতি হয়েছে, প্রথম যে অপশনটা যেটা যাদের সাময়িক ক্ষতি হয়েছে তারা কিন্তু প্রথম যে অপশনটা সেখানে টিক করবেন। যাদের পুরোটাই ক্ষতি হয়েছে তারা কিন্তু দ্বিতীয় অপশনে টিক করবেন। তো 2 নম্বর বুঝতে পারলাম, ড্যামেজ ফর, যাদের পুরোপুরি ক্ষতি হয়েছে তারা কিন্তু ফুললি, অর্থাৎ লাস্ট যে অপশনটা তারা কিন্তু সেখানে টিক করবেন। যাদের সাময়িক ক্ষতি হয়েছে তারা কিন্তু এই যে পার্টিয়ালি যে প্রথম যে অপশনটা সেখানে কিন্তু টিক করবেন। টিক করার পর লিভস্টক লস এবং নাম্বার অফ ক্লেম। তো এই যে 3 নাম্বার যে অপশনটা, 3 নাম্বারে কিন্তু আপনাদের দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আছে কাউ অর্থাৎ গরু, দ্বিতীয় আছে বাফেলো, গরু, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া বা শুয়োর, পোলট্রি ফার্ম থাকতে পারে, সেই পোলট্রি ফার্মে কী প্রকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো প্রথমে আছে কাউ। তো যদি আপনার ইয়াস ঘূর্ণিঝড়ে যদি গরুর কোনো ক্ষতিগ্রস্ত হয় বা গরু মারা যায়, সেক্ষেত্রে কয়টা গরু মারা গেছে সেখানে কিন্তু নাম্বার লিখতে হবে এখানে। তো নাম্বার ক্লেম, তো এখানে আপনি লিখতে পারেন 1টা গরু, 2টো গরু বা 3টে গরু। তো এখানে নাম্বার শুধুমাত্র নাম্বার লিখবেন 1 বা 2। ঠিক আছে, তো বাফেলো যদি ষাঁড় বা বলদের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটি লিখবেন, কয়টা ষাঁড় বা বাছুর মারা গেছে। তো তারপর আছে গোট অর্থাৎ ছাগল, যদি আপনারা বাড়িতে ছাগল পালেন সেক্ষেত্রে কটা ছাগল সেই ইয়াস ঘূর্ণিঝড়ে মারা গেছে তার কিন্তু কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যা দিতে হবে, 3 বা 4 বা 5। সেভাবে কিন্তু আপনাদের যে পশু ছিল আপনাদের বাড়িতে বা গৃহপালিত যে পশু ছিল তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লিখতে পারেন, সেখানে শুধুমাত্র সংখ্যা দিয়ে লিখবেন। আর সবার লাস্ট যে অপশনটা সেটা হলো ডাক অথবা পোলট্রি। যদি আপনার বাড়িতে হাঁস মুরগি থাকে সেক্ষেত্রে হাঁস মুরগি, যদি পোলট্রি ফার্ম থাকে সেক্ষেত্রে কতগুলি পোলট্রি বা কতগুলি হাঁস মারা গেছে সেটা কিন্তু কোয়ান্টিটি এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে তারপরে কি আছে, ড্যামেজ বিটেল ভাইন স্ট্রাকচার। তো 4 নম্বর যে অপশনটা আছে ড্যামেজ বিটেল ভাইন স্ট্রাকচার। তো আপনাদের যদি পানের বরজ থাকে সেক্ষেত্রে আপনি যদি 4 নম্বর যে অপশনটা সেখানে যদি যাদের পানের বরজ আছে তারা কিন্তু এখানে যে প্রথম যে অপশনটা সেখানে টিক করবেন। যদি পানের বরজ না থাকে সেখানে কিন্তু দ্বিতীয় অপশন যে নো অপশনটা সেখানে টিক করবেন। টিক করার পর হান্ডি অর্থাৎ হাঁড়ি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, হান্ডি, বাড়ির হাঁড়ি কলসি বা যাবতীয় আসবাবপত্র যদি ক্ষতিগ্রস্ত, কতগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কিন্তু নাম্বার এখানে লিখতে হবে। যদি আপনার একটি হাঁড়ি বা কলসি বা
আদার যেসব বাসনপত্র আছে সেগুলো যদি ক্ষতি হয়, মাছ চাষির ক্ষেত্রে হাড়ির ক্ষতি হতে পারে, মাছের যে বড় বড় হাড়ি আছে সেক্ষেত্রে কিন্তু কয়টা হাড়ি নষ্ট হয়েছে সেই কিন্তু সংখ্যা লিখে দেবেন, 1টা 2টো বা 3টে, ঠিক আছে। তো রিপেয়ার রিপ্লেসমেন্ট অফ ড্যামেজ বোর্ড, যদি আপনার নৌকো থাকে, ঠিক আছে, যদি আপনার নৌকো চালান বা নৌকো দিয়ে মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু নৌকোটা যদি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দ্বিতীয় যে অপশনটা আছে ফুললি, সেখানে টিক করবেন। নৌকোটা যদি সাময়িক ভেঙে থাকে বা সাময়িক নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে প্রথম যে অপশনটা সেখানে কিন্তু টিক করবেন, অর্থাৎ 5-এর এ অপশনটা যেটা আছে সেখানে কিন্তু নৌকো যাদের আছে তাদের যদি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেকেন্ড যে অপশনটা ফুললি সেখানে টিক করবেন, এবং যদি সাময়িক কিছু ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমটা অপশনটা যেটা আছে সেখানে টিক করবেন। টিক করার পর নেট লস্ট, তারপরে 5-এর 2 নম্বর আছে নেট লস্ট, অর্থাৎ মৎস্যজীবীদের জাল যদি কোনো কারণে নষ্ট হয়ে গিয়ে থাকে, জাল নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কতগুলি জাল নষ্ট হয়েছে, এখানে নাম্বার অফ ক্লেম, সেখানে কিন্তু জালের সংখ্যা আপনারা দিতে পারেন, 1 বা 2 বা 3টে বা 4টে বা 5টা, সেই সংখ্যা কিন্তু এখানে দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পর তারপর আছে রিপ্লেসমেন্ট অফ ড্যামেজ ইকুইপমেন্ট ফর আর্টিজান। তো এখানে যারা হস্তশিল্পীর কাজ করেন, ভালো করে বুঝবেন, যারা হস্তশিল্পীর কাজ করেন, তাঁতি বা শোলার কাজ করেন বা জরির কাজ করেন বা বাড়িতে কোনো কুটির শিল্প আছে, যদি হস্তশিল্পে কোনো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে প্রথম অপশন যেটা আছে ইয়েস করবেন, যদি ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে নো করে দেবেন। নো করার পর ফর লস অফ র মেটেরিয়ালস গুড প্রসেস ফিনিশ গুড, তো যদি আপনাদের কাঁচামাল, ধরুন তাঁতিদের ক্ষেত্রে সুতো বা যারা হস্তশিল্পী বা কুটির শিল্পীতে আছে তাদের যাবতীয় যে কাঁচামালগুলো আছে সেই কাঁচামালের যদি ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রথম যে অপশনটা ইয়েস করবেন। যদি কাঁচামালে ক্ষতি না হয়ে থাকে বা ম্যাটেরিয়ালসে কোনো ক্ষতি না হয়ে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা সেখানে কিন্তু নো করে দেবেন, ঠিক আছে। নো করার পর ফর ড্যামেজ ওয়ার্ক শেড গোডাউন শোরুম, তো 6-এর 3 নম্বর যেটা আছে সেটা হলো যাদের ওয়ার্কশপ আছে বা শোরুম আছে বা গোডাউন আছে তাদের যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আপনারা এখানে প্রথম যে অপশনটা ইয়েস করবেন, যদি ক্ষতি না হয় কোনো প্রকার সেক্ষেত্রে নো করবেন। তো 6-এর 3 নম্বর যে অপশন সেটা শুধুমাত্র যাদের শোরুম আছে, সেটা কাপড়ের শোরুম হতে পারে বা চালের গুদাম হতে পারে বা সোলার গুদাম হতে পারে, যে কোনো গুদাম বা ওয়ার্কশেড হতে পারে, গোডাউন হতে পারে, তাদের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে প্রথম যে অপশনটা ইয়েস সেটা করবেন, দ্বিতীয় যে অপশনটা নো, যদি কোনো রকম ক্ষতি না হয় সেক্ষেত্রে নো অপশনে টিক করবেন। টিক করার পর আমরা একটু নিচে যাব, তো নিচে আমরা দেখব কি আছে এখানে। তো নিচের অপশনটা দেখুন লিস্ট অফ ডকুমেন্ট সাবমিটেড, অর্থাৎ এই যে আপনি ফর্ম ফিল আপ করছেন এই ফর্মের সাথে আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে। তো প্রথমেই দেখুন এখানে আছে ফার্স্ট যে নাম্বারটা, সেই নাম্বার আছে আধার কার্ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফটোকপি, ঠিক আছে। ফটোকপি আইডি আধার কার্ড যদি থাকে তাহলে ইয়েস করবেন, ইয়েস করলে কিন্তু আপনাকে আধার কার্ডের জেরক্স দিতে হবে, যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে এখানে নো করে দিতে পারেন, ঠিক আছে। এখানে যে কটা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে সেগুলি কিন্তু জেরক্স কপি অবশ্যই আপনাকে দিতে হবে। তো দ্বিতীয় নম্বরে কী আছে খাদ্যসাথী কার্ড ফটোকপি, তো খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে, যদি আপনার রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, ইয়েস করলে কিন্তু আপনাকে যে রেশন কার্ড তার জেরক্স কপি দিতে হবে, আপনি চাইলে নো করতে পারেন, ঠিক আছে। তো তারপরে 3 নম্বরে কী আছে অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফে কী কী ডকুমেন্ট লাগবে, ভোটার কার্ড বা প্যান কার্ড বা এনি আদার অফ ভ্যালিড অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ যে আইডি কার্ডে আপনার অ্যাড্রেসটা আছে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইয়েস, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। তো আপনারা চেষ্টা করবেন যে এখানে যতগুলি ডকুমেন্ট আছে সবগুলি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেতে সুবিধা হবে, ঠিক আছে। তো তারপরে কি আছে 4 নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাসবুক ফটোকপি, তো যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পাসবইয়ে কিন্তু প্রথম পাতার জেরক্স আপনাকে অবশ্যই দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে, ঠিক আছে। ইয়েস করার পর 5 নম্বরে কি আছে কৃষক বন্ধু কার্ড, যারা কৃষক আছেন, যাদের কৃষক বন্ধু কার্ড আছে রাজ্য সরকারের, তারা কিন্তু এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। ইয়েস করলে আপনাদের কৃষক বন্ধু কার্ড দিতে হবে, না থাকলে কিন্তু কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে না দিলেও চলবে, ঠিক আছে। 6 নম্বরে কি আছে ফিশারম্যান কার্ড ফটোগ্রাফি, অর্থাৎ যারা মাছ চাষ করেন তাদের কিন্তু ফিশার কার্ড অর্থাৎ মৎস্য কার্ড কিন্তু থাকে, সেক্ষেত্রে যদি আপনার মৎস্য কার্ড থাকে তাহলে এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। ইয়েস করলে আপনাকে ডকুমেন্ট দিতে হবে, না করলে কিন্তু ডকুমেন্ট না দিলেও চলবে। তো 7 নম্বর আছে আর্টিজেন কার্ড ফটোগ্রাফি, অর্থাৎ যারা কুটির শিল্প আছে বা যাদের বাড়িতে হ্যান্ডলুম তাঁত আছে বা যারা জরির কাজ করে তাদের কিন্তু একটি আর্টিজেন কার্ড থাকে, যদি আর্টিজেন কার্ড থেকে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করতে পারেন, ইয়েস করলে আপনাকে আর্টিজেন কার্ডের কপি দিতে হবে। যদি কোনো কারণে আপনার আর্টিজেন কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু না দিলেও কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে এখানে আপনি নো করে দিতে পারেন, ঠিক আছে। নো করার পর 8 নম্বর আছে নারেগা জব কার্ড, অর্থাৎ 100 দিনের জব কার্ড যাদের আছে তারা কিন্তু এখানে ইয়েস করতে পারেন, ইয়েস করলে আপনাদের
জব কার্ডের জেরক্স কপি দিতে হবে। যদি না থাকে, অনেকে থাকে না, সেক্ষেত্রে আপনারা নো করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। তো এই ছিল ডকুমেন্ট। তো কী কী ডকুমেন্ট লাগবে আরেকবার দেখে নিই। আধার কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, অ্যাড্রেস প্রুফে আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন বা আধার কার্ড দিতে পারেন, ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, কৃষক বন্ধুর যদি থাকে কৃষক বন্ধু কার্ড, সেক্ষেত্রে কৃষক বন্ধু কার্ডের জেরক্স, ফিশারম্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে ফিশারম্যান কার্ডের জেরক্স, আর্টিজান কার্ড যাদের যাদের আছে, না থাকলেও কোনো ব্যাপার নেই, থাকলে তার জেরক্স দেবেন। নারেগা জব কার্ড অর্থাৎ 100 দিনের কাজ যারা করেন তাদের কিন্তু জব কার্ড আছে, সেক্ষেত্রে জব কার্ডের জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে। তো দেওয়ার পর এখানে তারপরে কি আছে, এখানে দেখুন লাস্ট যে অপশনটা ডেট প্লেস, অর্থাৎ প্রথমে দেবেন আপনার ডেট, কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করছেন বা ফর্মটি আপনি কত তারিখে জমা দেবেন, সেই ডেটটি এখানে লিখবেন। লেখার পর প্লেস, অর্থাৎ কোথা থেকে আপনি কোন গ্রামের থেকে আবেদন করছেন সেই গ্রামের নামটি এখানে লিখে দেবেন, শুধুমাত্র গ্রামের নাম, ঠিক আছে। তো তারপরে আছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, থাম্ব ইমপ্রেশন। তো যদি আপনারা সই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সই যেটা আছে আপনার নামের সই, সেই সইটা করে দেবেন। যদি সই না করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র টিপ সই দিলেও কিন্তু চলবে, ঠিক আছে। তো তারপরে কি আছে, এখানে দেখুন ডেট অফ ইন্সপেকশন, এই যে জায়গাটা এটা কিন্তু শুধুমাত্র যেখানে জমা দেবেন আপনারা তারাই কিন্তু ফিল আপ করবেন। এখানে কিন্তু আপনারা কোনোভাবে হাত দেবেন না, যারা জমা নেবে এই ফর্মটা তারাই কিন্তু এখানে যাবতীয় যা করার সেটা কিন্তু তারা করবে। তো আমি ডেসক্রিপশন বক্সে এই যে ফর্মটা তার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন। এই ছিল পুরো ফর্ম ফিল আপ। আশা করছি ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি যে দুয়ারে ত্রাণ প্রকল্পে অর্থাৎ ইয়াস ঘূর্ণিঝড়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে, চাষিরা কীভাবে করবে, মৎস্য চাষিরা কীভাবে করবে, তাঁতিরা বা কুটির শিল্প যাদের আছে তারা কীভাবে করবে। তো যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।